হ্যালো, আসসালামু আলাইকুম। রসায়ন প্রথম পত্রের যে জ্ঞানমূলক এমসিকিউ আছে এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোকে যদি আমরা শর্ট টাইমের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে রিভিশন করে ফেলতে পারি তাহলে কেমন হয়। বিশেষ করে এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করব এন্ড একটু শর্ট ট্রিক্স বলবো, যাতে হয়তো তুমি অনেক কিছু বুঝবা না, বাট এক্সাম হলে যায় তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, জাস্ট ট্রিক দিয়ে মনে রাখবো যাতে আমি এক্সাম হলে ওইটা চলে আসলে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, যারা যে চ্যাপ্টারটা পড়ো নাই, অনেক চ্যাপ্টার হয়তো পড়ো নাই, বাট একটু শর্ট 5 থেকে 10 মিনিট যদি দেখে নাও, ওইখান থেকে তুমি এখান থেকে এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবা। এখানে দেখো যে আমাদের প্রথম চ্যাপ্টারে আমাদের কি আছে, অনেক টপিক আছে, বাট আমরা এখানে কয়েকটা টপিক একটু আলোচনা করবো, এগুলো থেকে ভালোই কোশ্চেন আমাদের রিপিট হয়। সেটা হচ্ছে যেমন ধরো এখানে আছে গ্লাস সামগ্রী পরিষ্কার। তো গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়, যেটাকে আবার সোডা এসো বলে। ঠিক আছে, ডেকন 90 এটাও ইউজ করা হয়। আর আরেকটা খুবই সর্বোচ্চ মানে সর্বোত্তম তোমার পরিষ্কারক, ঠিক আছে, গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে যে ক্রোমিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। যে গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে ক্রোমিক অ্যাসিডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ক্রোমিক অ্যাসিড মানে কি, এটা কিন্তু অলরেডি চলে আসছে। সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের যে মিশ্রণ। ঠিক আছে, ওকে। অ্যাসিডন প্রোপেন মনে রাখতে পারে। গ্লাসের ক্ষেত্রে জিটেক্স আছে, যেটা জ্বলন্ত বস্তু, যে গ্লাসের কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা, মানে জ্বলন্ত বস্তু ধরতে সাহায্য করে। গ্লাসের আরো অনেক টাইপ আছে, জাস্ট এটা আমি রাখলাম। এইবার দেখো, এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করা। সো প্রমাণ দ্রবণ মেনলি দুই ধরনের, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন এখান থেকে অনেক এক্সাম্পল চলে আসে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। একটা শর্টকাট বলবো একদম শেষ, সেটা হচ্ছে যার মধ্যে কার্বন দেখবা সবগুলা প্রাইমারি। দেখো এই যে কার্বন আছে সি আর যদিও, বাট সি আছে, মানে যার মধ্যে সি আছে। তো যার মধ্যে সি আছে সবগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, যাদের মধ্যে সি নেই সবগুলো আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে অ্যান্সার করানোর সুবিধাজনক হয়ে যাবে না এমসিকিউ আনসার করার জন্য। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বৈশিষ্ট্য কি ভাই, এটা অনেক দিন পর্যন্ত তার ঘনমাত্রা বজায় রাখতে পারে এন্ড কারোর সাথে সহজে বিক্রিয়া করে না। তারপরে হচ্ছে দীর্ঘকাল ধরে এদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ঘনমাত্রা ধরে রাখতে পারে না, মানে তুমি সলিউশন বানাইছো বাট ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে একটু পরে। ওরা হচ্ছে বায়ু সংস্পর্শে আসলে বিক্রিয়া করে ফেলে এবং হচ্ছে কি করে ওজন নেওয়ার সময় রাসায়নিক নিকটির ক্ষতি করে। সো এই কয়টা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের অলমোস্ট হয়ে যাচ্ছে। এরপর আসো, এখানে অনেক কিছু আছে, সবকিছু পড়তে হবে না, জাস্ট আমি পিকগুলো তুললাম, যেটা দরকার আমি জাস্ট বলি। হ্যাঁ, যেহেতু তোমার কাছে টাইম অনেক কম। সো এখানে দেখো যে বিভিন্ন বিষাক্ত উপাদানের বিকল্প, যেমন আমাদের এই বিষাক্ত উপাদান আছে, এগুলোর বিকল্প কি কি। সো তোমার কাছে যদি টাইম থাকে, যেমন ক্লোরোফর্ম, এটা ইম্পর্টেন্ট। হেক্সেন, এখানে আরো অনেকগুলো মানে ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে আমি হেক্সেন ইউজ করতে পারি। হ্যাঁ, দুইটাই, মানে দুইটাই ক্ষতিকর। হ্যাঁ, সো ক্লোরোফর্ম আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, সো এই দুইটার পরিবর্তে আমি হেক্সেনটা ইউজ করতে পারি। ঠিক আছে, হেক্সেন ইউজ করতে পারি। বেনজিনটা খারাপ, মানে খারাপ, বেনজিনের পরিবর্তে আমি টোলুইনটা ইউজ করতে পারি বিকল্প উপাদান হিসেবে। ঠিক আছে, বিকল্প। সো এই কয়েকটা জিনিস মনে রাখো, তাহলে মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে। পটাশিয়ামটা খারাপ, পটাশিয়ামের পরিবর্তে ক্যালসিয়ামটা ইউজ করতে পারি। একবার জাস্ট চোখ দিয়ে দেখে নাও আর কি। এরপর রাসায়নিক দ্রব্য এবং স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া, যেমন আমাদের কোন জিনিসগুলো কি প্রতিক্রিয়া দেয়। যেমন নাইট্রিক অ্যাসিড যেটা করে তীব্র শ্বাসকষ্ট সৃষ্টি করে, নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড খুবই ঝাঁঝালো এবং তীব্র হয়। আর এরপরে কি আছে, যেমন লিকার অ্যামোনিয়া বলতে অ্যামোনিয়া 30 থেকে 40%, 35 থেকে 40% দ্রবণ, সো চোখ রক্তবর্ণ করে ফেলা। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো জিনিস আছে, যেমন ফরমালিনের কারণে কি হয়, যেমন হচ্ছে কিডনি নষ্ট এবং ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এটা। আর CaCl3, এটা তো জানো কি, এটা ক্লোরোফর্ম যেটা করে যে আমাদের স্নায়ুগুলোকে অবশ করে ফেলে। ঠিক না, সো কেন্দ্রীয় দেখো এটা কি, এটা ক্লোরোফর্ম না। সো এটা তো জাস্ট নামগুলো মনে রাখলে তোমার হয়ে যাবে। তুমি যখন চিনিয়ে ফেলবে এটা যে ক্লোরোফর্ম, তার মানে এটা কি স্নায়ুতন্ত্রকে কি করে, ইনঅ্যাক্টিভেট করে ফেলে, তাই না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। বিশেষ করে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কয়েকটা জিনিস জাস্ট একবার দেখে যাবা শর্টকাটে মনে রাখার জন্য। হ্যাঁ, আর ফরমালিন খাইলে কি হয়, আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হয় না, কিডনি নষ্ট, তারপরে ক্যান্সার সৃষ্টি, আর এটা তো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, মানে একবার মনে রাখার জন্য। এরপরে দেখো, এরপরে কি আছে ভাই, এরপরে আছে, তো এখানে এই দুইটাই আছে। এরপর আছে গুণগত চ্যাপ্টার 2 তে কিছু ইম্পর্টেন্ট, যেমন আলফা কোণ কি হিলিয়ামের নিউক্লিয়াস চলে আসবে। ঠিক আছে, হিলিয়ামের নিউক্লিয়াস মানে কি, এটা হচ্ছে দ্বি ধনাত্মক। এবং সোনার পাতের পুরুত্ব, এটা অনেকের মনে থাকে না, একদম সিম্পল। দেখো প্রথমে কি লিখবা, 0, তারপরে 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য, এরপর আবার 4, মানে 4টা শূন্য আবার 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে সোনার পাতের পুরুত্ব। এন্ড জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ইউজ করা হয়েছে। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে। এরপরে আসে কোয়ান্টাম সংখ্যা থেকে কি দরকার, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডারি চৌম্বকীয় আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে এটা মনে রাখতে পারো। বিশেষ করে প্রধান হচ্ছে বোর, সমারফিল্ড, জিম্যান। এটা মাঝে মাঝে খুবই কম আসে, সো মনে না রাখলে কোনো প্রবলেম নাই। তবে এখানে এই ভ্যালুগুলো তো লাগবে, এগুলো নিয়ে অলরেডি তোমাদের ক্লাস দেওয়া হয়েছে, একটু রিভিশন করে যাবা। তারপরে হচ্ছে কি, যে n তম শক্তি স্তরের অরবিটাল যদি n স্কয়ার হয়, তাহলে ইলেকট্রন হবে কি 2n স্কয়ার। তারপরে একটি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, যে কোনো উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে কত, অরবিটাল ধারণ ক্ষমতা হচ্ছে 12 + 1। আর ইলেকট্রন আমরা জানি কি, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তার মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × 12 + 1। ঠিক আছে,
এরপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের যে 6টা সিরিজ আছে ডিপেন্ড করে কি যে নিম্ন শক্তি স্তরের মান কত, 1 2 3 4 5 6, তাহলে লাইম্যান, বামার, পেসেন, ব্র্যাকেট, ফুল, হামফ্রিজ একবারে সিরিয়ালি। এক্ষেত্রে এই যে এটা যে কোন অঞ্চলের মধ্যে এই রশ্মিটা পড়বে এটা চলে আসবে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে অতিবেগুনি ইউভি, দেখো ইউভি, এরপরে দৃশ্যমান, অবলোহিত, মানে এরপরটা হচ্ছে দৃশ্যমান। বিশেষ করে বামার সিরিজটা ইম্পর্টেন্ট, হ্যাঁ বামার সিরিজের একটা নাম আছে, এটাকে বোর সিরিজও বলে, বামার সিরিজকে আরেকটা নাম আছে, এটাকে বোর সিরিজও বলে, ঠিক আছে। সো বামার সিরিজ থেকে কি চলে আসবে যে বামার সিরিজ কোন অঞ্চলে পড়ে, দৃশ্যমান অঞ্চলে, খুবই ভাইরাল কোশ্চেন, ঠিক আছে। সো কেউ যদি এটা না পড়ে এটা একটু মাথায় রেখে যাবা, আর বাকিগুলো নিচের গুলো সব অবলোহিত, হ্যাঁ। আচ্ছা, আর এখানে কিছু কথা আছে, যেমন জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ইউজ করি, ইউভি রশ্মি কত ন্যানোমিটার ইউজ করা হয়, 230 থেকে 375 ন্যানোমিটার। আর বডি আইআর যেটা হচ্ছে মিডল আইআর বলে, আইআর মানে অবলোহিত, অবলোহিত হচ্ছে 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার মধ্যে রেঞ্জ হয়। বডি আইআর হচ্ছে কোন, মিডল আইআরটাকে বডি আইআর বলা হয়, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এখানে কিছু কথাবার্তা আছে, বিশেষ করে এই যে রেঞ্জটা আমাদের মনে থাকে না, যে দৃশ্যমান যে রশ্মি, এটাকে আমরা মনে রাখবো বেনি আশকলা, বেনি আশকলা, ঠিক আছে। তো নরমালি দেখো উপর থেকে এদিক থেকে যত যাবা তোমার হচ্ছে ওয়েভলেন্থ বাড়তে থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য কি হইতে থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য এদিক থেকে বাড়তে থাকবে, হ্যাঁ। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি কি হইতে থাকবে, যেমন আমি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি কমতে থাকবে যখন তুমি সামনের দিকে যাবা, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। সো এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি দিয়ে কোশ্চেন চলে আসতে পারে। এরপরে দেখো আরেকটা জিনিস আছে, এই যে এই জিনিসগুলোর মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা কত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। আবার এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। শক্তিকার বেশি হয় যা তরঙ্গ দৈর্ঘ্য কম অথবা ফ্রিকোয়েন্সি বেশি হয়, তার মানে কোন দিকের গুলো শক্তি, এই নিচের দিকের গুলো শক্তি বেশি, উপর দিকের গুলো শক্তি কম, ঠিক আছে। এই জিনিসগুলা অবভিয়াসলি আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে আমাদের এখানে দুটো জিনিস আছে, যেমন গ্লোবাল লবণ, সোডিয়াম সালফেট 10টা পানি, আর কপার সালফেট 5টা পানি দুধে। সো এই জিনিসগুলোর সংকেতগুলো একটু দেখে যাও। আর কি আছে এবার, আচ্ছা আয়ন শনাক্তকরণে অনেক কিছু জিনিস আছে, বাট তুমি যেহেতু পড়তেছো না তোমার কাছে অপশন হচ্ছে যে কিছু কিছু জিনিস, যেমন কালার গুলো একটু মনে রাখার জন্য শর্টকাট কি, এখানে দেখো এটা মনে রাখবা যে অ্যামোনিয়াম শনাক্তকরণে নেসলার দ্রবণটা ইউজ করা হয়। নেসলার দ্রবণ কি মানে হলো এই দুইটার মিক্সচার, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং K2HgI4, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবা। আয়ন শনাক্তকরণের বর্ণ, সো বর্ণ অনেকগুলো বর্ণ আছে, আমি সবগুলো মুখস্থ করবো না, বাট এটা ট্রিক, একটা অপশন খাটাবো যাতে আমি শর্ট টাইমের মধ্যে মনে রাখতে পারি। সেটা হচ্ছে ভাই যে এখানে কয়েকটা জিনিস দেখো, এই যে কপার, তারপর হচ্ছে আয়রন এবং অ্যামোনিয়া, এগুলা মোটামুটি সবাই হচ্ছে কি মানে এগুলা এগুলো কালারফুল বর্ণ দেয়, বাকি সবাই অলমোস্ট সবাই কি সাদা বর্ণ দেয়, মানে এগুলা ছাড়া বাকি সবাই অলমোস্ট কি সাদা বর্ণ দেয়। সো তোমার মনে থাকবে আর কি। তো নর্মালি আমরা জানি কপার, আয়রন এগুলো হচ্ছে কি অবস্থান্তর মূল্য না, অবস্থান্তর মূল্য তো অন্য কালার দিবে, অ্যামোনিয়াটা অন্য কালার দেয়, বাকি সবাই হচ্ছে সাদা বর্ণের কালার দেয়। অনেকগুলো আছে আরো, হ্যাঁ অ্যালুমিনিয়াম আছে, তারপরে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ। তো ওই জিনিসগুলো এখানে। এবার আসো আমাদের চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 অনেকগুলো জিনিস আছে, বাট সবগুলো তোমার পড়া লাগবে না, আমি জাস্ট এখানে ছবিটা নিলাম যাতে খুব কম সময়ে গুছিয়ে দিতে পারি। এস ব্লকে কয়টা আছে, এস ব্লকে 14, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা, এফ ব্লকে 27টা। এই জিনিসগুলো একটু দরকার, এগুলো একবার দেখে যাবা, ঠিক আছে। ওকে, এরপরে এখানে দেখো আমাদের বেসিক্যালি এখানে ওইরকম আর কিছু নাই। তারপর অবস্থান্তরমূলক কি, অবস্থান্তরমূল্য হচ্ছে যাদের আয়নের মধ্যে D1 থেকে 9 পর্যন্ত থাকবে। অবস্থান্তরমূল্য মানে অবস্থান্তর মূল্যগুলোর 5টা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ তারা কি করে, তারা হচ্ছে পরিবর্তনশীল ঝারণ অবস্থা প্রদর্শন করে, রঙ্গি যৌগ গঠন করে, জটিল যৌগ তৈরি করে, মানে হলো চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে এবং প্রভাব হিসেবে কাজ করে। 5টা ধর্ম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল। এখানে চৌম্বক ধর্ম থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসবে, আমরা সামনে স্লাইডে রাখছি। আচ্ছা, পর্যাবৃত্ত ধর্ম কোনগুলো, এগুলো তো আমরা অলমোস্ট জানি, এগুলো থাকবে। আচ্ছা, পর্যাবৃত্ত ধর্ম কোনগুলো, পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে আকার, এইগুলো আছে। যেমন আকার যদি কমে যায় তাহলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়, ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। আবার আকার যদি বেড়ে যায় তাহলে এই সবগুলো আবার কমে যাবে, মানে এইটার আকারের সাথে 3টা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবে তাহলেই হবে। এবার দেখো এখানে আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে নর্মালি যে দেখো আমাদের মানে হলো বোরন যেহেতু ছোট হওয়ার কথা, কারণ আমরা পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে ছোট হয়ে যায়, বোরন ছোট, তার মানে নর্মালি হচ্ছে বোরনের কি বেশি হওয়ার কথা ছিল, বাট এটা উল্টা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন হয়েছে এগুলো তো আমরা ডিটেইলসে আলোচনা করাই হয়েছে। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি হওয়ার কথা, বাট নাইট্রোজেনের হয়েছে। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম ছোট হওয়ার কথা, বাট এখানে ম্যাগনেসিয়াম হয়েছে। তারপরে এই যে এই 3টা এক্সাম্পল গুলো মনে রাখলে হয়েছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সবগুলা সেম, বাট এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো আমাদের ফ্লোরিন ছোট, তার মানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, বাট ক্লোরিনের বেশি। এটা কারণ আমরা ডিটেইলসে আলোচনা ক্লাসে তো করা হয়েছে, হ্যাঁ। আর তড়িৎ ঋণাত্মকতার অনেকগুলো মান আছে, এগুলো একটু মনে রাখবা। সবচেয়ে বেশি ফ্লোরিন, এটা ইম্পর্টেন্ট, এন্ড অক্সিজেনটা ইম্পর্টেন্ট, 3.5। ক্লোরিন আর নাইট্রোজেন হচ্ছে 3, আর কার্বন আর
কার্বন আর হচ্ছে সালফারের হচ্ছে 2.5, বিশেষ করে উপরের দুইটা, আর হলো এই সবগুলো ইম্পর্টেন্ট, উপরের দুইটা একটু ভালো করে মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, অক্সাইড থেকে প্রচুর কোশ্চেন আসে ভাই। অক্সাইড থেকে কি কি জিনিস পড়তে হবে আমি বলি। প্রথম হচ্ছে অম্লীয় অক্সাইড, আমরা জানি কি অধাতুর অক্সাইড গুলো হচ্ছে অম্লীয় অক্সাইড, অনেক এক্সাম্পল আছে অধাতুর অক্সাইড। সো যেখানে দেখবো অধাতু আছে, কার্বন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, সবই অধাতু। অধাতুর অক্সাইড মানে কি অম্লধর্মী। ক্ষারীয় অক্সাইড মানে কি ধাতুর অক্সাইড, মানে ক্ষারধর্মী। সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে কপার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব কি হবে, ক্ষারীয় হবে। এন্ড আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা আছে উভধর্মী অক্সাইড, এটা লাগবে ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে তিনটা জিনিস সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উভধর্মী অক্সাইড কারা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, তারপর আছে কি প্লাম্বাম আছে, তারপর হচ্ছে প্লাম্বাম মানে অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, সো এখানে মানে পিবিএর হচ্ছে দুইটা, মানে 4 এবং 2 ইউজ হয়েছে, ঠিক আছে, মানে আস এবং ইক হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে মানে আরেকটা হলো কি স্টার্নাম অক্সাইড, এই যে চারটা এই যে এই জিনিসগুলো রয়েছে এখানে 1 2 3 4 5, এই পাঁচটা রয়েছে, এগুলো উভধর্মী। এটা মনে রাখবা যে পানি কিন্তু উভধর্মী। পানি কি ভাই, পানিও নিজে উভধর্মী। উভধর্মী মানে কি অক্সিজেন, সরি, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং ক্ষারের সাথেও বিক্রিয়া করে, ঠিক আছে। পারঅক্সাইড তো বুঝতে পারতেছো, পারঅক্সাইড মানে হচ্ছে -1 ইউজ হয়েছে, মানে অক্সিজেনের ধারণ মান। আর সুপার অক্সাইড মানে কি -1/2 ইউজ হয়েছে অক্সিজেনের ধারণ মান, ঠিক আছে। এটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এই কয়টা জিনিস মাথায় রাখলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। এবার পর্যায়বৃত্ত আকার নিয়ে আলোচনা করলাম। এবার আসো যে এখানে আছে প্যারাম্যাগনেটিক। ওই যে আমরা বললাম না যে অবস্থান্তর মূলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। আচ্ছা, এখন কি কি ধর্ম প্রদর্শন করে আমরা যদি একটু খেয়াল করি, দেখো প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে কি, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে ওর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এখন আমরা জানি যে পরমাণুতে দুইটা ইলেকট্রন থাকে না, দুইটা ইলেকট্রন হচ্ছে যদি দুইটা থাকে, দুইটা স্পিন বিপরীতমুখী, তার মানে লব্ধিগত শূন্য। তার মানে একটা করে যদি ইলেকট্রন থাকে একটা অরবিটালে, তাহলে তার মধ্যে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তার মানে যখন বিজোড় ইলেকট্রন থাকবে তখন ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং সে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। এখানে সবগুলোর বিজোড় ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে। কেমনে বুঝবো, ইলেকট্রন বিন্যাস করলেই আমরা যে হুন্ডের নিয়ম যারা পারি তাদের কাছে একদম সহজ। ওকে, আর ফেরোম্যাগনেটিকের তিনটা উদাহরণ মনে রাখবা। প্যারাম্যাগনেটিকের ভাব হচ্ছে ফেরোম্যাগনেটিক, মানে যেটার মধ্যে মানে হলো প্রভাবটা আরো বেশি। তার মানে এই ক্ষেত্রে দেখা যায় যে 4টা 5টা করে বিজোড় ইলেকট্রন থাকে, ঠিক আছে। সো ফেরোম্যাগনেটিক আরো বেশি, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক উদাহরণ হচ্ছে কি আয়রন, কোবাল্ট, নিকেল, তিনটাই অনেক ইম্পর্টেন্ট। আর ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে কি এতে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, মানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, অর্থাৎ এরা আকর্ষণ করার পরিবর্তে হালকা একটু রিপালস বা বিকর্ষণ করে, বুঝা গেছে। ওকে, এই জিনিসটা মনে রাখবা। হাইড্রোজেন বন্ধনের তিনটা জিনিসের সাথে নরমালি হয়ে থাকে ক্ষুদ্র, সো অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লোরিন, যাদের তড়িৎ ঋণাত্মকতার মান একটু বেশি এবং আকার একটু ছোট, ঠিক আছে। এই হাইড্রোজেন বন্ধন কাদের সাথে হয় নরমালি একটু মনে রাখবা। এবার হচ্ছে চ্যাপ্টার 4 গ্রিন কেমিস্ট্রি নীতি। গ্রিন কেমিস্ট্রিতে 12টা নীতি আছে। আর লাস্ট সাথের নীতি মনে রাখবা যে 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো কি সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব কেমন হবে, সো এটা লাস্ট সাথের নীতি থেকে আমরা ডিফাইন করতে পারি। উভয় দিকে সুগমতা, তুমি সামনের দিকে পেছনের দিকে আসতে পারো, ডিপেন্ডেন্ট তুমি কি চেঞ্জ করতেছো, তাপ ঘনমাত্রা ইত্যাদি। এন্ড বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, কারণ আমরা জানি যে লাস্ট সাথের নীতি থেকে সবগুলো সাম্য অবস্থায় থাকে। এন্ড প্রভাবকের ভূমিকাই নিতে হয়, যে প্রভাবক দিয়ে তুমি সাম্য অবস্থাকে কখনো চেঞ্জ করতে পারবা না। এই 4টা বহুপদীর জন্য ইম্পর্টেন্ট। ওকে, বাফার দ্রবণ থেকে অনেক কিছু জিনিস চলে আসে, যেমন অম্লীয় বাফার দ্রবণ কিভাবে চিনবো, আমাদের অম্লতা থাকবে মৃদু, যেমন এক্সাম্পল CH3COOH। আর অনেক এক্সাম্পল আছে, বাট এটা আমরা মনে রাখবো শর্ট টাইমের জন্য, CH3COONA, ঠিক আছে। আর একটা কি থাকবে, তার কনজুগেটেড এটা কি থাকবে, যে অম্ল কনজুগেটেড একটা বেস থাকবে, মানে অনুবন্ধী একটা ক্ষার থাকবে, ঠিক আছে। আর মৃদু ক্ষার থাকবে, সেটা হবে কি মৃদু বাফার দ্রবণ, যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, দুইটা মিক্স হয়ে, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এখানে কি মৃদু ক্ষার, ঠিক আছে। ওকে, এবার আসো বাফার মানে দ্রবণ ক্রিয়া, মানে বাফার দ্রবণ। আচ্ছা, সো রক্তের বাফার দ্রবণ, মানে রক্তের পিএইচ হচ্ছে এটা 7.35 থেকে 7.45, খুবই ইম্পর্টেন্ট, এটা চলে আসবে কিন্তু। আর রক্তের বাফারে 3টা জিনিস কাজ করে মনে রাখবা, 3টা বাফার কাজ করে, বাইকার্বনেট বাফার, ফসফেট আর প্রোটিন, এই 3টা মিলে হচ্ছে রক্তের বাফারটা কন্ট্রোল করে। আর ত্বকের পিএইচ হচ্ছে 4 থেকে 5.5 পর্যন্ত হয়। ওকে, এবার আসো আমাদের চ্যাপ্টার 5 থেকে অনেক কিছু আছে, বাট অনেক কিছু আমাদের করতে হবে না, মনে রাখবা খাদ্য নিরাপত্তার 3টা ভিত্তি আছে, ঠিক আছে। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য কেনার সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। ওকে, এন্ড খাদ্য প্রিজারভেটিভ দুই ধরনের, একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলা, যেমন এই যে এখানে খুবই অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন লবণ, চিনি, এগুলা দিয়ে মশলা, এগুলা দিয়ে দেখবা মশলার মধ্যে হলুদ, ঠিক আছে, লবঙ্গ, সরিষা তেল দিয়ে আমরা অনেক কিছু প্রিজার্ভ করি না, সো এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ। কিউরিং আছে, খুবই ইম্পর্টেন্ট। কিউরিং মানে হচ্ছে কি, যে সোডিয়াম ক্লোরাইডের 7 থেকে 8% অথবা 15 থেকে 20% দ্রবণ ধারা আমি হচ্ছে কোনো কিছুকে মিক্স করে রাখবো লবণ দিয়ে, ঠিক আছে। ওই যে আমরা লবণ দিয়ে অনেক কিছুকে ইয়ে করে রাখি না, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে লবণের যে ইলিশ মাছ আমরা লবণ দিয়ে প্রিজার্ভ করে রাখি, ঠিক আছে। সো এটা অনেকটা হচ্ছে কিউরিং প্রসেস। সো এটা কিউরিং প্রসেস, ঠিক আছে। সো এটা কিন্তু চলে আসবে সোডিয়াম ক্লোরাইডে 7 থেকে
8% বা 15 থেকে 20% কিউরিং প্রসেস, সরিষার তেল, ঠিক আছে। আচ্ছা, তেল দিয়ে হচ্ছে, তেল কি করে, যে তেল হচ্ছে তোমার, তেল দিয়ে অনেক কিছু প্রিজার্ভ করা যায়, কারণ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্ম দিতে দেয় না, একটা বাধা বা লেয়ার সৃষ্টি করে, ঠিক আছে। আর চিনিটা ইম্পর্টেন্ট, চিনিও ইউজ করি আমরা প্রিজারভেটিভ হিসেবে, হ্যাঁ, চিনির অনেক সিরাপ আছে ইউজ করা যায়। হলুদ, এই যে এটা ইম্পর্টেন্ট ভাই, হলুদ একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেখো হলুদ দিয়ে অনেক কিছু প্রিজার্ভ করা হয় কিন্তু, হ্যাঁ। এইবার দেখো, এরপরে এরপরে অনেক কিছু আছে, বাট সব কিছু তোমার দরকার নাই। যেমন আমাদের যে রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, প্রাকৃতিকের পরে রাসায়নিক, এটার মধ্যে আমাদের বা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস এর অনেকগুলো আছে, এগুলো সবগুলো অনুমোদিত। এগুলোর মধ্যে অনেকগুলো তিনটা ভাগে ভাগ করা হয়, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হচ্ছে ক্লিটিং এজেন্ট। এর মধ্যে ক্লিটিং এজেন্টের এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইডিটি এর, ঠিক আছে। ক্লিটিং এজেন্ট কোনটা, ইডিটি, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার চলে আসে ইডিটি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা চলে আসে। আর এখানে তো এক্সাম্পলটা যদি টাইম পাও একটু দেখে নিবা। আর এখানে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট কোনটার জন্য কোনটা ইউজ করা হয়, ঠিক আছে। যেমন এখানে একটা জিনিস আছে, যেমন এখানে মাছ মাংস সংরক্ষণ, যেমন এটা আছে কিনা দেখি, এই যে যেমন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। এটা নর্মালি হচ্ছে বিশেষ করে অধাতু সেলেনিয়াম, মাছ মুরগি মাংস ইত্যাদিতে ইউজ করা হয়। একটু টাইম পেলে একটু দেখে নিও, ঠিক আছে। তো এরপরে দেখো, বিশেষ করে তারপর আছে ভিনেগার। ভিনেগারের ভাই অনেক কিছু আছে, 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগারের পিএইচটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিনেগারের, আচ্ছা, আর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো, ইথানিক অ্যাসিডের 6% জলীয় দ্রবণ, এই কয়টা জিনিস মনে রাখলে অলমোস্ট হয়ে যাচ্ছে। লাস্ট হলো এই জিনিসটা আমরা হালকা একটু পড়াশোনা একটু করে নিব, অনেক কিছু আছে। যেমন হচ্ছে দেখো, দ্রবণ মেনলি হচ্ছে আমাদের সাইজের উপর ভিত্তি করে অনেকগুলো আছে, যেমন প্রকৃত দ্রবণ, হ্যাঁ। সো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পার্টিকেলের ব্যাসটা হয় 0.1 ন্যানোমিটার সমান বা তার থেকে একটু ছোট। কলয়েড হয়, কলয়েড হচ্ছে 2 থেকে 50 ন্যানোমিটার, আর সাসপেনশন হচ্ছে 500 ন্যানোমিটার থেকে বড়। তার মানে আমাদের পার্টিকেল সাইজ অনুযায়ী দ্রবণ হচ্ছে 3 প্রকার। এখন এখান থেকে এই যে কলয়েড থেকে অনেকগুলো জিনিস চলে আসে, যেমন কলয়েডের একটা এক্সাম্পল, কলয়েড, এখানে কলয়েড তো বুঝতে পারছো, মানে সাইজ একটু বড়, মানে প্রকৃত থেকে একটু বড়, আর সাসপেনশন থেকে একটু ছোট। সো ব্রাউনিয়ার গতি এবং টিন্ডাল ইফেক্ট, এই দুটো দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, এখানে একটু মাথায় রাখবা। আর এখানে একটা এক্সাম্পল আছে যে দুধ, দুধ হচ্ছে কলয়েড বা ইমালশন বলা হয়, এই ইমালশন হচ্ছে কলয়েডের একটা পার্ট, সো কলয়েড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই কলয়েড, আর এখানে খুব ইম্পর্টেন্ট, দুধের কিছু হচ্ছে কম্পোনেন্ট আছে, যেমন এখানে মানে হলো 87 থেকে প্রায় 88 বা 90% এরকম পানি পাওয়া যায়, আর কিছু চর্বি পাওয়া যায় ভালো এখানে, হ্যাঁ। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 লিটারে মোটামুটি 30 থেকে 35 গ্রাম প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের মধ্যে কেইসিনটা ইম্পর্টেন্ট, 4 ধরনের কেইসিন পাওয়া যায়, এটা হলো প্রোটিন, ঠিক আছে, কেইসিন। আর দুধের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে কেইসিন, 4 ধরনের কেইসিন পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো মনে রাখবা। সো এটা ওভারঅল সাজেশন, মানে ইয়া ছিল, আমরা ওভারভিউ করছি, এখান থেকে অনেকগুলো জিনিস একটু দেখে যাও, অনেকগুলো জিনিস আর কি চলে আসতে পারে, হ্যাঁ। আমরা বেশিক্ষণ নেই, আমরা সর্বোচ্চ মনে হয় 15 মিনিটের মতো সময় নিয়েছি, ঠিক আছে। এরপরে আর কিছু আছে, গ্লাস ক্লিনারের মূল উপাদান, তারপর হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান, এই জিনিসগুলো একটু আর কি দেখে যাবা। তারপর মেহেদি, তারপর হচ্ছে ওই যে জিনিসগুলো প্রিজারভেশন, এই জিনিসগুলো হালকা পাতলা দেখে যাবা, এমসিকিউ সলভ করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি জিনিসটা অনেক বেশি কাছে দিছে। যদি আর কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবো। আর সেকেন্ড পার্টে তো ইনশাল্লাহ আরো অনেক কিছু প্রোভাইড করবো, যেগুলো তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি স্মুথ করবে।